সীমানা জটিলতায় আপিল বিভাগের আদেশে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আবেদন। বাবা তারেক রহমানের ছায়াসঙ্গী জায়মার রাজনীতিতে অভিষেক নিয়ে গুঞ্জন। দাদির ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বলছে নেতাকর্মীরা। তরুণ নেতৃত্বকে স্বাগত জানাবে দল। খুবই জ্ঞানী, খুবই চিন্তিত এবং সবচেয়ে বলতে সেই গ্লোবালি একটা যে এক্সপোজার নিয়েছে, ও যদি সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করে আমার মনে হয় আমাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। 3 জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত 6। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 3 জনের মৃত্যু। কুমিল্লা ও মুন্সিগঞ্জে সড়কে প্রাণ গেল আরও 3 জনের। নতুন শিক্ষাবর্ষে চাঁদপুরে পাঠ্যপুস্তক হাতে পায়নি অনেক শিক্ষার্থী। পৌঁছায়নি চাহিদার অর্ধেক বই। 15 জানুয়ারির মধ্যে বিতরণের আশা সংশ্লিষ্টদের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। আদালতের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ। বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও 2 আসনের ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এর আগে গত 5 জানুয়ারি পাবনা 1 ও 2 সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবরাখবর জানবো। আমাদের সঙ্গে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। কলিট, নির্বাচন স্থগিতের বিষয়ে নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতিক্রিয়া কি, এ বিষয়ে আমাদের জানাবেন। মারফি, আসলে আজকে শুক্রবার সকাল থেকেই এই শীতের মধ্যে আসলে সাধারণ মানুষ শুক্রবারে এমনি মানুষজন কম বের হয়। কিছুক্ষণ আগে আসলে বিষয়টি যখন জানাজানি হয়েছে নেতাকর্মীদের ভিতরে, তখন থেকেই নেতাকর্মীদের ভিতরে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি কথা হয়েছে কয়েকজন বেড়া উপজেলার বেশ কয়েকজন বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে। তারা যেটি বলছে যে তারা একটি নির্বাচনমুখী ছিলেন এবং দল এবং প্রচার প্রচারণায় তারা মুখরিত ছিলেন। হঠাৎ করে এই একটি সিদ্ধান্তে তারা আসলে কিছুই বুঝতে পারছে না যে আসলে এটা কি করবে। এবং আমার সঙ্গে বেশ কয়েকজনের কথা হয়েছে, তারা বলেছে তারা এই কর্মসূচি গ্রহণ করতে পারে এমনটি জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। এবং সাধারণ মানুষের ভিতরেও এটি নিয়ে বেশ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছে যে তারা ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা নিয়েছিলেন, যে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল, সেই নির্বাচনে তারা যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল সেটি তাদের হঠাৎ করেই এই সিদ্ধান্তের কারণে তারাও আসলে হোঁচট খেয়েছে। এটা আসলে বেলা বাড়ার পরে আসলে আরো নেতাকর্মীরা কি কর্মসূচি নেই সেটি দেখা যাবে। কলিট, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের পাবনা থেকে জানাচ্ছিলেন কলিট তালুকদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এর আগে গত 4 দিনে নির্বাচন কমিশনে মোট 469টি আপিল দায়ের হয়েছে। চতুর্থ দিনে 174টি আপিল আবেদন এসেছে। এর মধ্যে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে করা হয়েছে 164টি আপিল। এই কার্যক্রম শেষ হচ্ছে আজ। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিলের শুনানি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবরাখবর জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। যাচ্ছে তার কাছে। মিসবাহ,
শীতের সকালে শেষ দিনে ইসিতে এই মুহূর্তে কেমন ব্যস্ততা দেখছেন সব মিলিয়ে জানাবেন আমাদের। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা 23 জন প্রার্থী আপিল করেছেন। এখনো প্রায় 30-এর উপরে প্রার্থী তারা বিভিন্ন বুথে তারা আপিলের জন্য তাদের যে ফাইল সে ফাইলটি জমা দিচ্ছেন। মোট 10টি বুথে, অর্থাৎ পুরো বাংলাদেশকে 10টি ভাগে ভাগ করে মূলত এই কার্যক্রম চলছে। 10টি বুথে এই আবেদন নেওয়া হচ্ছে। বিকেল 5টার মধ্যে যারা আপিল করতে চান তাদেরকে এখানে আসতে হবে। আর এর আগ পর্যন্ত অর্থাৎ গত 3 দিনে 469 জন, আজকে মিলিয়ে 492 জন আপিল করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীরা আপিল করতে আসছেন বেশি। তারা তাদের যে স্বাক্ষর, 1 ভাগ স্বাক্ষর, সেই স্বাক্ষরেই বেশিরভাগ ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। কেউ স্বাক্ষর পরিপূর্ণ করতে পারেনি, কারো কারো ক্ষেত্রে স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে। যারা স্বাক্ষর করেছেন সে বিষয়টি যাচাই করতে গেলে সেখানে আসলে অনিয়ম বা ত্রুটি পাওয়া গেছে, এই ধরনের অভিযোগ বেশি। এছাড়া ঋণ খেলাপি তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর পাশাপাশি অসম্পূর্ণ যে মনোনয়নপত্র যারা দাখিল করেছিলেন সেটির কারণে আসলে মনোনয়ন বাতিল হয়েছে। তারা সেই আবেদনটি আবার সম্পূর্ণ করে যে ধরনের জটিলতা বা ত্রুটি ছিল মনোনয়নপত্র সেগুলো তারা সারিয়ে নিয়ে আবার আজকে আপিলের জন্য এসেছেন। আজকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আগামী কাল থেকে শুরু হবে আপিল নিষ্পত্তি। 18 জানুয়ারি পর্যন্ত সেটি আসলে চলবে। এরপরে 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 21 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো মার্কি নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। ধন্যবাদ আপনাকে। সহসা কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জায়মার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে। দাদির মতো জায়মার ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। জায়মার রাজনীতিতে এলে বিএনপি তাকে স্বাগত জানাবে জানিয়ে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জায়মার মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন। আরেফিন শাকিলের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের সামনে জায়মা রহমান। বাঙালি সাজে স্নিগ্ধ এই তরুণী খালেদা জিয়ার নাতনি, বড় ছেলে তারেক রহমানের কন্যা। 13 বছর বয়স থেকে বিলেতে বসবাস শুরু হলেও জায়মা রহমান ভুলে যাননি এ মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি। দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে। শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়মা রহমান। তারেক রহমানও বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে। এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জায়মা রহমান। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে নিয়ে নেতাকর্মী সমর্থকদের আগ্রহের কমতি নেই। জায়মা যে তার চলাফেরা, তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে। এই হিসাবে আগামী দিনে জায়মা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন। জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না, যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসেছি। এই আলোচনার জন্ম আরও আগেই। গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জায়মা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। We should help each other where possible. আর খোকন একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত, ওটা যেন আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেডিউলটা আছে, ওই অনুযায়ী প্রায়োরিটাইজ করে কাজ করা উচিত। দলীয় অনুষ্ঠানে জায়মার দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জায়মার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই। খুবই জ্ঞানী, খুব উচ্চশিক্ষিত এবং সবচেয়ে বলতে সে গ্লোবালি একটা যে এক্সপোজার নিয়েছে
সেটাও কিন্তু দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তার পরিবারে বড় হয়েছে, সেটা তো তার সেই জ্ঞান তো আছেই, কিন্তু তার বাইরে যে আজকাল রাজনৈতিক নেতা হতে গেলে এখন যে বিশ্বের সাথে একটা জাতের এক্সপোজার আছে, আমার মনে হয় জাইমা রহমানের মধ্যে এই গুণাবলী আছে। ও যদি সিদ্ধান্ত নেয় রাজনীতি করার, আমার মনে হয় তা আমাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো হবে। দলের নেতাকর্মীরা মনে করছেন বিএনপির পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জায়েমার হাত ধরে। কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে তা এখনও অনিশ্চিত, কিন্তু সময়টা যখনই হোক পরিবারের উত্তরাধিকার পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে জায়েমা রহমানের সামনে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। সকালে বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে একই সাথে শ্রদ্ধা জানান ইউট্যাব নেতৃবৃন্দ। শ্রদ্ধা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও কবর জিয়ারত করেন তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ 16 বছর ধরে নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যায়নি খালেদা জিয়া। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার আদায়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন। খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব গণতান্ত্রিক ধারায় ফেরার পথে অনেকটা এগিয়ে দিয়ে গেছেন বলেও মন্তব্য করেন ইউট্যাব নেতৃবৃন্দ। দেশের এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া অনেক বড় ক্ষতি বলে জানান তারা। দেশপ্রেমিক নেত্রী আমাদের ছেড়ে চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক 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 ক্ষতি। বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন, আপসী নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি রংপুর 3 আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপি ও জামায়াত। উন্নয়ন ব্যর্থতা ও রাজনৈতিক বাস্তবতা কাজে লাগিয়ে এই আসনটি নিজেদের ঘরে তুলতে চায় তারা। অন্যদিকে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। এর বাইরে তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ আরও 5 জন আছেন ভোটের মাঠে। রংপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন, ক্যান্ট বোর্ড এবং সিটি কর্পোরেশনের 24টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 3 আসন। 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটি উপনির্বাচন সহ সবকটি জাতীয় নির্বাচনে আসনটি নিজেদের করে নেয় জাতীয় পার্টি। এই দীর্ঘ সময়ের একচ্ছত্র আধিপত্য এবার চ্যালেঞ্জের মুখে। জাতীয় পার্টির দুর্গে হানা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি ও জামায়াত। বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু তারেক রহমানের 31 দফার সঙ্গে যুক্ত করেছেন সমৃদ্ধ রংপুর এজেন্ডা। তার দাবি, জাতীয় পার্টির উন্নয়ন ব্যর্থতা ও সময়ের পরিবর্তন এবার ভোটারদের সিদ্ধান্ত বদলাবে। আর জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলালের দাবি, 3 দলের শাসনে বিরক্ত মানুষ এবার বিকল্প খুঁজে নেবে। জুলুম নির্যাতন, গণহত্যা, ভোটের নামে তামাশা, দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া, মানুষ চূড়ান্ত হবে তাদের প্রতি হতাশ। এজন্যই হতাশা থেকেই তারা নতুন নেতৃত্ব চান। বিগত সময়ের এই জাতীয় পার্টির কর্মকাণ্ডে এখন ক্ষিপ্ত এবং তারা মনে করছে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে সরকার গঠন করবে। তবে আসনটি নিজেদের খাসতালুক হিসেবে দাবি করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ও প্রার্থী জিএম কাদের বলছেন, সবসময় জনগণের পাশে ছিল জাতীয় পার্টি, এবারও রংপুরবাসী তাদেরই পাশে থাকবে। আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল। অনেক ধরনের হুমকির মাঝখানেও জাতীয় পার্টি সত্য কথা বলা বন্ধ করেনি। সত্য কণ্ঠস্বর আমরা থাকব, জনগণ আমাদের সেই মূল্যায়ন করবে, এটাই আমাদের বিশ্বাস। রাজপথে সংগ্রাম লড়াই করেছে, জনগণের কথা বলেছে, মানুষের অধিকারগুলোর কথা বলেছে, এজন্যই মানুষ আমাদের প্রতি আস্থাশীল। এবারও ভোটের মাঠে আছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। 2024 সালের নির্বাচনে জিএম কাদেরের পরেই ছিলেন তিনি। এছাড়া আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আমিন সিদ্দিকী ও বাসদের আব্দুল কুদ্দুস। জনগণ চাচ্ছে যে আলেম ওলামাদের হাতে আমরা তাদের রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমরা নিরাপদে থাকতে চাই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তাও নেই। এগুলো সার্বিক বিবেচনা করে আমি মানুষ হিসেবে কীরকম, এগুলো বিবেচনা করে মানুষ আমাকে ভোট দিবে বলে আমি বিশ্বাস করি। আসনটিতে ভোটার সংখ্যা 5,08,224 জন। মনোনয়ন জমা দিয়েছিলেন 10 জন। তবে যাচাই বাছাইয়ে বাতিল হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান ও বাসদ মার্ক্সবাদীর আনোয়ার হোসেন বাবলু।
সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। চট্টগ্রাম, কুমিল্লা ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছে কমপক্ষে 25 জন। বৃহস্পতিবার মধ্যরাতে মিরসরাইয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ 3 জন নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত 15 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধুমঘাট ব্রিজের বন বিভাগের চেকপোস্টে একটি কাঠ বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় 3 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, নিহত নৌবাহিনীর সদস্য নাফিজ আহমেদ অয়ন মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ছুটি কাটিয়ে ঢাকা হয়ে মাদারীপুরের কর্মস্থলে ফিরছিলেন। বাকি হতাহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এদিকে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের তুরুনিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোর সাথে ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। গত রাত 10:30টার দিকে চট্টগ্রামমুখী লেনে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরুনিপাড়া ইউটার্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে বিভাজনের সাথে ধাক্কা লেগে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসও বাসটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে নিহত হন সাইদুল হক মজুমদার এবং আরমান হোসেন নামের বাসের 2 যাত্রী। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ঘটনার পর প্রায় আধা ঘন্টা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এছাড়া মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1 জনের। 2026 শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো সরকারি বিনামূল্যে নতুন পাঠ্য বই হাতে পায়নি অনেক শিক্ষার্থী। প্রতিদিন স্কুল মাদ্রাসায় গিয়েও খালি হাতে ফিরছেন তারা। এতে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। যদিও আগামী 15 জানুয়ারির মধ্যে সারা দেশের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। নতুন বছরের প্রথম দিন মানেই বই উৎসব, কিন্তু 2026 শিক্ষাবর্ষে সেই উৎসবে দেখা দিয়েছে কিছুটা ছন্দপতন। নতুন বইয়ের গন্ধ ও আনন্দ থেকে বঞ্চিত বিপুল সংখ্যক শিক্ষার্থী। চাঁদপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় প্রতিদিনই বই নিতে এসে হতাশ হয়ে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। জেলার ইবতেদায়ী মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণী, দাখিল, ভোকেশনাল ও ইংরেজি ভার্সন মিলিয়ে বই প্রয়োজন 31,91,000। এ পর্যন্ত বরাদ্দ এসেছে 15,37,000 বই। ফলে 47% বই পেয়েছেন শিক্ষার্থীরা। বাকি 53% শিক্ষার্থী পায়নি নতুন বই। আমরা 2টা বই পাইছি, সবগুলো বই পেলে আমাদের অনেক ভালো হতো। আশা করি আমাদের দ্রুততম সময়ের মধ্যে আমাদের বইগুলো দেওয়া হবে, যাতে আমরা আমাদের পড়ালেখা আবার শুরু করতে পারি। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অষ্টম শ্রেণী ও ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা। এতে হতাশ শুধু শিক্ষার্থীরাই নয়, উদ্বিগ্ন অভিভাবকরাও। শিক্ষকরা বলছে, সব বিষয়ে বই হাতে না পেলেও শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। অষ্টম শ্রেণীর আমরা বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারি না, শিক্ষার্থীগণ এত একটু মনক্ষুণ্ণর মতো। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মোটামুটি সব বই চলে এসেছে। আমরা বইগুলো বিতরণ কমপ্লিট করেছি। আমরা 3টা বই পেয়েছি, আসলে আমাদের আরো 10টা বই পাওয়ার কথা ছিল। আমরা আমাদের 6টি বই পেয়েছি এবং আমাদের আরো 4টে বই বাকি আছে। জেলা শিক্ষা অফিসার বলছে, বই না থাকলেও পাঠদানের সমস্যা দেখছেন না তারা। প্রয়োজনে অনলাইন থেকে ডাউনলোড করে পাঠদানের পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষকদের। অনলাইন ভার্সনটা ডাউনলোড করে মানে প্রত্যেক শিক্ষকের হাতে দেওয়ার নির্দেশনা আছে এবং শ্রেণী কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়। সংশ্লিষ্টদের দাবি, এবছর টেন্ডার প্রক্রিয়া সহ বিভিন্ন কারণে বেশিরভাগ প্রেস মালিক সময়মতো পাঠ্য বই ছাপায়নি। তবে আগামী 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছে এনসিটিপির বিতরণ বিভাগ। আমরা এত তাড়াতাড়ি বইটা যে দিতে পারলাম, কি কি হয়েছে তো জানেন, রিটেন্ডার হয়েছে না, রিটেন্ডার হয়েছে, ফলে এগুলো আপনার সময় লাগছে এবং এই সময় কিন্তু প্রেস মালিকরা ফেব্রুয়ারি পর্যন্ত পায়, কিন্তু আমাদের লাগবে না, আমরা জানুয়ারি 15-এর ভিতরে সবাইকে ক্লোজ করে নিয়ে। এনসিটিভির আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও কবে নাগাদ হাতে পাবে নতুন বই, সেই দিকেই তাকিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চট্টগ্রামে চতুর্থবারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী জোবায়ের ইবনে শাহাদাত। আমরা যাচ্ছি তার কাছে। জোবায়ের,
ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে কিনা কি বলছেন দর্শনার্থীরা? ফুল উৎসবের উদ্বোধন হয়েছে, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, জনপ্রশাসন সচিব তারা এসে উদ্বোধন করেছেন। এবং একদিকে এই যে এখন তপ্ত একটা রোদ, তার মধ্যে একটা হিমেল হাওয়া, এর পাশাপাশি যে ফুলের সুবাস, এত দৃষ্টিনন্দন সব ফুল, এই পরিবেশটাকে উপভোগ করতেই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসেছেন। চট্টগ্রাম থেকে তো বটেই, চট্টগ্রামের বাইরে থেকেও অনেককে আমরা আসতে দেখেছি, যাদের সাথে কথা হয়েছে তারা এমন ফুল দেখে অনেকটাই উচ্ছ্বসিত। তারা বলছেন বইয়ে পড়েছেন, সেই ফুলগুলো বইয়ে দেখেছেন, কিন্তু সামনাসামনি কখনো দেখেনি। সেই ফুলগুলো এই উৎসবে এসে দেখার সুযোগ তাদের হয়েছে। এর পাশাপাশি যে পরিবেশটা এখানে আছে সবকিছু মিলে তাদের কাছে এটা খুবই মনোমুগ্ধকর, এক প্রকার বিনোদন বা আমোদ প্রমোদের একটা জায়গা হিসেবে তারা এটাকে ব্যবহার করতে পারছেন। এবং তারা বলছেন এই যে মাসব্যাপী উৎসব, সেই মাসব্যাপী উৎসবটাকে যদি দীর্ঘ সময় ধরে রাখা যায়, এটি বিনোদনের বিকল্প একটা জায়গা চট্টগ্রামের মানুষের জন্য হতে পারে। যেহেতু নগর থেকে কিছুটা দূরে, কোলাহলের বাইরে সেই জায়গাটা, এবং এই ফুলের উৎসবে মানে ফুলের মাতোয়ারা হয়ে থাকার মতো একটা পরিবেশ, সবকিছু মিলে তাদের কাছে এই পরিবেশটাই খুবই উৎসব মুখর এবং উপভোগ করার মতো। তারা বলছেন এই ধরনের উৎসব শুধু মাসব্যাপী নয়, এই ধরনের উৎসব পুরো বছরব্যাপী যদি থাকে সেটা আরো বেশি তাদের জন্য ভালো হবে, বা এই উৎসবকে তারা বছরব্যাপী চান। ধন্যবাদ আপনাকে। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার বেশ কয়েকটি স্থানে চালানো হয়েছে হামলা, যাতে অন্তত 14 জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি হামাসের রকেট লঞ্চার সাইট ছিল তাদের লক্ষ্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় এর মধ্যে দক্ষিণাঞ্চলের আল মাউসারিতে মৃত্যু হয়েছে 4 জনের। গাজা সিটির জায়তুন এলাকায় প্রাণ গেছে আরও 4 জনের। এছাড়া গাজার জাবালিয়া, বুরেজি ও নুসেরাত এলাকাতেও চলেছে হামলা। অক্টোবরে উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও নিয়মিতই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের প্রতিবাদে তুরস্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দিদের অংশগ্রহণে হয় এই বিক্ষোভ কর্মসূচি। এ সময় সিরিয়ায় কুর্দিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। তাদের উপর হামলা বন্ধের দাবি জানান। বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েকজন আইন প্রণেতাও। বৃহস্পতিবার আলেপ্পোতে কুর্দি যোদ্ধা ও সিরিয়ার সামরিক বাহিনীর ব্যাপক লড়াই হয়েছে। আতঙ্কের মধ্যে ঘরবাড়ি ছেড়েছে বেসামরিকদের অনেকে। দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের বৈরিতা ফের উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে বলিউডের নতুন ব্যবসা সফল চলচ্চিত্র ধুরন্ধরের বিরুদ্ধে। পাকিস্তান সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিনা অনুমতিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি ব্যবহার সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এর মধ্যে চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তানের রাজনৈতিক দল পিপিপি। বক্স অফিসের অতীত সব রেকর্ড ভেঙে চুরমার, অথচ কাটছে না বিতর্কের মারপ্যাচ। চিরবৈরী ভারত পাকিস্তানের মধ্যে নতুনভাবে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় সমালোচনার মুখে বলিউডের নতুন গোয়েন্দা থ্রিলার ধুরন্ধর। গেল মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এরই মাঝে ঝুলিতে পুড়েছে $134 মিলিয়ন বেশি অর্থ। গা ভাসিয়েছে ভারতে চলমান জাতীয়তাবাদী জোয়ারে। ভারতে চলতি মৌসুমের সবচেয়ে ব্যবসা সফলও বলা হচ্ছে এই চলচ্চিত্রটিকে। কিন্তু সমালোচনায় মুখর পাকিস্তানের জনসাধারণ, কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বরা। ছাড় দিচ্ছেন না চলচ্চিত্র বোদ্ধারাও। আমার হিসেবে মুভিটিতে দেখানো 90% তথ্যই ভুয়া। যেমন ডাকাত চরিত্রে দেখানো রেহমান আসলে আমাদের কাছে একজন দাতা হিসেবে পরিচিত, যিনি গরিবদের সাহায্য করতেন। আরও অনেক তথ্যই বিভ্রান্তকর। 3.5 ঘন্টার চলচ্চিত্রে 2019 সালের পুলওয়ামা হামলা বা মুম্বাই অভিযানের মতো ঘটনার পাশাপাশি তুলে ধরা হয় পাকিস্তানের বেশ কিছু স্পর্শকাতর তথ্য, যা সম্পূর্ণ মিথ্যা বলে জোরালো অভিযোগ তুলেছে দেশটির দর্শক। চটেছে দেশটির গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বিনা অনুমতিতে বেনজির ভুট্টোর ছবি ব্যবহার এবং দলীয় নেতাদের সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে দেখানোর অভিযোগে নির্মাতার বিরুদ্ধে মামলা করেছে রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যেকার রেষারেষি পুনরায় উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে চলচ্চিত্রটির বিরুদ্ধে। 2019 সাল থেকে ভারতীয় চলচ্চিত্র পুরোপুরি নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। তা সত্ত্বেও বলিউডের জনপ্রিয়তা তুঙ্গে দেশটিতে। দেশপ্রেম জাগানো ফিল্মগুলোই সাধারণত ব্যবসা সফল। তার মানে এই নয় যে যে কোনো মুভিই সফল হবে। বিষয়বস্তুর পাশাপাশি অভিনয়, নির্মাণ শৈলী, গান সব মিলিয়েই একটি চলচ্চিত্র শেষ পর্যন্ত সার্থক হয়ে ওঠে। এদিকে সিনেমাটির নেতিবাচক রিভিউ দেওয়ার কারণে অনলাইন হেনস্থার শিকার হয়েছে ভারতের বেশ কয়েকজন চলচ্চিত্র সমালোচকও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল যমুনা নিউজে।